নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্প কথার আসরের শ্রুতিপুস্তক শিবরাম চক্রবর্তীর কিশোর উপন্যাস বাড়ি থেকে পালিয়ে। আজ তৃতীয় ও অন্তিম পর্ব। তেরো। ওঠো ওঠো ওঠো, এটা ঘুমোবার জায়গা নয়। আরে এর ঘুম যে ছাই ভাঙে না, কোথাকার আপদ। কাঞ্চন তখন প্রকাণ্ড ভোজে বসে গেছে। লুচি, পোলাও, পায়েস, সন্দেশ, নানাবিধ খাদ্য পরিবেশন করছে আবার মিনি। কিন্তু খাবারও যেমন ফুরোয় না, তার খাওয়াও তেমনি শেষ হয় না। কিন্তু প্রচণ্ড তাড়নায় তাকে চোখ খুলতে হলো। বাবা, কি ঘুম তোমার! কুম্ভকর্ণকেও হার মানায়। কাঞ্চন দেখল সকাল হয়ে গেছে, রোদ উঠেছে, এবং তার অব্যবহৃত সামনে একজন বৃদ্ধ ভদ্রলোক অত্যন্ত অপ্রসন্ন মুখে দাঁড়িয়ে বকছেন। চোখ রগড়ে উঠে সে বেঞ্চির একধারে বসল। ভদ্রলোক বকে চললেন, সকালে কি পড়ে পড়ে ঘুমোয়? ভোরে ধীরে হাওয়া বয়, গায়ে লাগালে জোর বাড়ে। আজকালকার ছেলেরা যেন কি! আমার 65 বছর বয়স, সেই প্রত্যুষে উঠে বেরিয়েছি, আর এইসব জোয়ান ছোকরা কোথায় মাঠে ছুটোছুটি করবে না। কাঞ্চন তাঁর বকুনি থেকে পরিত্রাণ পেতে সেখান থেকে উঠে পুকুরে মুখ ধুতে গেল। হঠাৎ একটা শব্দ শুনে ঘাটের পৈঠা থেকে এক দৌড়ে কাঞ্চন একেবারে ফুটপাথে। কাল যাদের সঙ্গে কাঞ্চন প্যারেড করেছিল সেই দলটাই, কিন্তু এবার তাদের আগে ও পিছনে অনেক কনস্টেবল। বাহ, আজকে যে দেখছি পুলিশরাও ওদের সঙ্গে মার্চ করছে। ওরাও গান্ধীর দলে ভিড়ে গেল নাকি? না হে না, ওদের ধরে নিয়ে চলেছে থানায়। কাঞ্চনের প্রশ্নের জবাব যে দিল, সেও ছেলে মানুষ, তার চেয়ে 2-4 বছরের যদি বড় হয়। কাঞ্চন তাকে জিজ্ঞাসা করল, থানায় নিয়ে চলেছে তুমি কি করে জানলে? আমি জিজ্ঞাসা করলুম যে। ওর মধ্যে আমার বন্ধু আছে, ওই যে মাঝখানে গায়ে লাল খদ্দর, ও। আজ খুব ভোরে কংগ্রেস অফিসে খানাতল্লাশি হয়ে গেছে, ওদের সবাইকে গ্রেপ্তার করেছে। ওদের থানায় নিয়ে গিয়ে কি করবে? জেলে দেবে। জেলে? তাহলে তো ভারী বিপদ। আমি শুনেছি জেল ভারী খারাপ জায়গা, ভারী ভয়ের। কেন? আমি তো জেলে ছিলুম, কাল সন্ধ্যায় ছাড়া পেয়েছি। কাঞ্চন বিস্ময়ে স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। এ ছেলেটা বলে কি? তারা দুজনে পার্কের মধ্যে এসে নরম ঘাসে এক জায়গায় বসল। ছেলেটা তার কারাবাসের কাহিনী বলে চলল। কাঞ্চন হাঁ করে শুনতে লাগল। সেই জেলে আগে সব চোর, ডাকাত, খুনে, বদমায়েশ থাকত। তাদের খালি করে মফস্বলের জেলে পাঠিয়ে দিয়েছে। এখন কেবল কংগ্রেসের ভলান্টিয়ার তারাই থাকে। গল্প চলে। কাঞ্চন আর বিস্ময় চেপে রাখতে পারে না। সে বলে উঠল, বলো কি, একটা গোটা নিম গাছ সবাই মিলে দাঁতন করে ফেলল? ফেলবে না? আমরা 4000 লোক আছি যে, তার মধ্যে ছেলে ছোকরাই বেশি। সকালে ঘুম ভাঙতেই সবাই নিম গাছে উঠে বসি, আমাদের দাঁতন করতে হবে তো। তা বলে একটা গোটা নিম গাছ? 4000 লোক দাঁতন করলে একটা নিম গাছ আর কদিন টেকে? ভারী আশ্চর্য তো। কাঞ্চন মনে মনে ভাবে, কিন্তু ভাব প্রকাশের ঠিক কথাটি খুঁজে পায় না। অনেকক্ষণ পরে কথাটা পেয়ে অন্য গল্পের মাঝখানেই বলে ওঠে, কিন্তু তার শাখা প্রশাখা সব সমেত। গল্পে বাধা পড়ায় এবার ছেলেটা একটু বিরক্ত হয়। বলে, বড় বড় শাখা প্রশাখা কি আর ছোট ছোট শাখা প্রশাখা? গুঁড়িটাও বাদ। ছেলেটা বলে চলে, সমস্ত দিন আমরা হইচই স্ফূর্তি করে ঘুরে বেড়াই, অবশ্যই জেলের মধ্যে, বাইরে তো যেতে দেয় না। আর রাত্রে কেবল ঘরে পুরে রাখে। আমরা থাকি এক ধারে, দাসমশাই থাকেন আরেক ধারে। সিআর দাস, তিনিও জেলে? কাঞ্চনের রক্ত চঞ্চল হয়ে ওঠে। ছেলেটা চলে গেলে কাঞ্চন নরম ঘাসের উপর হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে অনেকক্ষণ তার কথাগুলো ভাবতে থাকে।
কিন্তু চিন্তা করা কাঞ্চনের পোষায় না, বিশেষত পেটের মধ্যে খিদে নিয়ে। কাল রাত্রে যে খাওয়া হয়নি এত বড় কথাটা এমন গল্পের মধ্যিখানে এতক্ষণ কাঞ্চনের মনে পড়েনি, কিন্তু সেই কথাটাই এখন তার উদরের মধ্যে একমাত্র কথা হয়ে উঠল। আচ্ছা, জেলখানায় খেতে দেয় তো? খেতে দেয় নিশ্চয়ই, নইলে লোকগুলো কেবল নিম গাছের ছোটোখাটো শাখা প্রশাখা চিবিয়েই কিছু আর বাঁচে না। কিন্তু জেল তো পরের কথা, কি খেয়ে আপাতত বাঁচে কাঞ্চন? কি করে কাঞ্চন? কোথায় যায়? কাল সকালে যে চমৎকার ভদ্রলোকটির সঙ্গে আলাপ হয়েছিল তার কথা কাঞ্চনের মনে পড়ল। ভদ্রলোক বলেছিলেন, এই আমার কার্ড রাখো, এতে আমার নাম ঠিকানা আছে, কখনো অসুবিধায় পড়লে আমার সঙ্গে দেখা করো। কাঞ্চন ভেবে দেখল আজকের এই অবস্থাটাকে অসুবিধাই বিবেচনা করতে হবে। খালি পেটে থাকার চেয়ে মারাত্মক অসুবিধা আর কি হতে পারে? এরকম অসুবিধায় কাঞ্চন এর আগে কখনো পড়েনি। বাড়িতে এতক্ষণ তার 3 বার খাওয়া হয়ে যেত। কিন্তু সেই কার্ডখানা পকেটেই তো ছিল, কিন্তু কই? যা, হারিয়ে গেছে। তাহলে আর যাবে কি করে? উৎসাহে কাঞ্চন উঠে দাঁড়িয়েছিল, আবার মুহ্যমান হয়ে বসে পড়ল। পেটের মধ্যে যেন সূঁচ ফুটছে। মিনিদের বাড়ি যাবে, সেখানে হয়তো আজ বৌভাত, আজও খুব খাওয়া দাওয়া। সেখানে গেলেই তো হয়, সেই বেশ। তাদের বাড়ি চিনে যাওয়া বোধহয় খুব শক্ত হবে না। মিনিদের বাড়ির দোরগোড়ায় সেই এঁটো পাতার জঞ্জাল। ভিখারিরা তার থেকে লুচি তরকারি সন্দেশের টুকরো বেছে জড়ো করছে। সেই স্তূপীকৃত ভুক্তাবশেষ কাঞ্চন মানসচক্ষে দেখতে লাগল। আর যদি সেখানে আজ বৌভাত না থাকে? নাই থাকলো কোনো ভোজ, সে মিনিকে ডাকবে, ডেকে বলবে তাকে। মিনি তার ছোড়দার মতো কি ভম্বলের মতো নয়, সে নিশ্চয়ই তাকে খুব যত্ন করে খাওয়াবে। মিনি তার চওড়া বুকের প্রশংসা করে, মিনিকে সে পাঞ্জা কষতে শিখিয়ে দেবে। ছেলেদের জব্দ করার আরও কত রকম প্যাঁচ আছে সব শিখিয়ে দেবে। হ্যাঁ, মিনির কাছে গিয়ে যদি তাকে শেখানোরই প্রস্তাব করে, সে নিশ্চয়ই ভারী খুশি হবে। তাকে নিশ্চয়ই বাড়ির ভেতরে নিয়ে যাবে তাদের মার কাছে। তাদের মা না জানি কি রকম, তার মার মতো কি? খেতে সে চাইবে না, কিন্তু না চাইলেও মিনি জোর করে তাকে খাওয়াবে নিশ্চয়। হ্যাঁ, তাই তো, ঠিক হয়েছে। তবে আজ সকালেই তো সে স্বপ্ন দেখেছে মিনি তাকে খাওয়াচ্ছে। মা বলেন ভোরের স্বপ্ন ভারী সত্যি হয়। কাঞ্চন উঠে দাঁড়ালো। স্বপ্নকে সত্যে পরিণত করতে তিলমাত্র বিলম্ব তার সইছিল না। সে পার্ক থেকে বেরিয়ে পড়ল। 14। কিন্তু কোথায়? এ রাস্তা ও রাস্তা, কত রাস্তা ঘুরল। মিনির বাড়ির মতো বাড়িও 2-4টে তার চোখে পড়ল, কিন্তু সেগুলো মিনির বাড়ি নয়। কলকাতার পথের মতো বিশ্বাসঘাতক পৃথিবীতে বোধহয় আর দ্বিতীয় নেই। এমনকি স্বপ্নের প্রতি বিশ্বাস পর্যন্ত তার টলে গেল। কলকাতা জায়গাটা বোধহয় সৃষ্টি ছাড়া, এখানে কারু স্বপ্ন বুঝি ফলে না। অনেক ঘুরে অবসন্ন হয়ে অবশেষে একটা জলের কলের কাছে দাঁড়িয়ে কাঞ্চন ধুঁকতে লাগল। যা তেষ্টা পেয়েছে, 1 বালতি জল এক নিঃশ্বাসে উড়িয়ে দিতে পারে। রোদে ঘুরে জল খাওয়া মার বারণ। মা বলেন জিরিয়ে খাবি। কে যেন কবে ভয়ঙ্কর গরম থেকে এসে ঠান্ডা জল খেয়ে হঠাৎ সর্দি গর্মি হয়ে মরেছিল, তাই থেকে মার ভারী ভয়। পাছে কাঞ্চন কোনোদিন তাঁর এই নিষেধ অমান্য করে, এই জন্য তিনি তাকে গা ছুঁইয়ে দিব্যি করিয়ে নিয়েছেন। কাজেই কলের সন্নিকটে রোদে দাঁড়িয়েই কাঞ্চন বিশ্রাম করতে লাগল। দিব্যি না মানলে মা মরে যায় যদি। কিছুক্ষণ পরে যখন কাঞ্চনের মনে হলো যথেষ্ট জিরানো হয়েছে, এইবার জল খাওয়া যেতে পারে, তখন কল টিপতে গিয়ে দেখে এ কি, কল থেকে যে জল পড়েই না। আরও জোরে, আরও প্রাণপণ করে টেপে, না, এক ফোঁটাও না। এ কি হলো? একজন লোককে ডেকে বলে, ভাই কলটা একটু টেপো না। সে উত্তর দিল, টিপে কি হবে, আর কি জল পড়বে? 11টা বেজে গেছে যে, জল আসবে আবার সেই 3টে। হ্যাঁ, জলও খেতে পাবে সেই 3টে? সেই পার্কের ভেতরে একটা পুকুর আছে বটে, কিন্তু রাস্তা চিনে কি সেই পার্কে পৌঁছতে পারবে? কলকাতার পথকে তার আর বিশ্বাস হয় না। কাঞ্চনের মাথা ঝিমঝিম করতে থাকে।
দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, হাঁটতেই হবে। সেই পুকুর, তার আগে ও 3টের আগে কোথাও জল নেই। কিছু দূর গিয়ে দেখে, আহ, এই তো জল রয়েছে। রাস্তার ধারে লোহার চৌবাচ্চায় চমৎকার জল। জল খেতে যাবে, এমন সময় একজন পাহারাওয়ালা এসে তাকে বাধা দিলে। মানুষের জন্য এ জল নয়, ভাড়াটে গাড়ির ঘোড়ার জন্য। লোকটা বলে কি, ঘোড়ার জন্য জল আছে, মানুষের জন্য জল নেই? কাঞ্চন আর দাঁড়াতে পারে না, মাটিতে বসে পড়ে। সামনে একটা ছোটখাটো মুদির দোকান। দোকানদার কাঞ্চনকে ডাকলো, খোকা, এখানে এসে জল খেয়ে যাও। খুব তেষ্টা পেয়েছে না? না না, ঘটি নয়। তোমরা কি কায়স্থ? তা হোক, তোমার হাত ভারী নোংরা। বলছো আলগোচে খাবে? তা কেন, তুমি হাত পাতো, আমি ঢেলে দিচ্ছি। যে নোংরা হাত ঘটিতে দেওয়ার পক্ষে অনুপযুক্ত, সেই নোংরা হাতে আকণ্ঠ জল খেয়ে কাঞ্চন অনেকখানি সুস্থ হলো। তার মুখ থেকে কথা বেরুলো, বাহ, তোমার দোকানে ছাতুও আছে দেখছি যে। তোমার চাই? হ্যাঁ। হ্যাঁ বলল বটে, কিন্তু তৎক্ষণাৎ তার মুখ চুন হয়ে গেল। তার অনুৎসাহ দেখে দোকানি প্রশ্ন করল, ক পয়সার চাই তোমার? পয়সাই যে নেই আমার কাছে, শুধু একটা আনি আছে, তাও আবার অচল। দেখি আনিটা। অচলই বটে, তবে আমার কাছে চলে যাবে। এর বদলে তোমাকে 2 পয়সার ছাতু দিতে পারি। অত্যন্ত উৎসাহিত হয়ে কাঞ্চন বলল, তাই দাও। একটা শাল পাতায় তেল নুন লঙ্কা দিয়ে মাখা সেই ছাতু প্রায় 24 ঘন্টা অনাহারের পর কাঞ্চনের কাছে সে রাত্রের সেই বিয়েবাড়ির ভোজের মতোই উপাদেয় মনে হতে লাগল। আহার সমাধা করে আর 1 ঘটি জল খেয়ে কাঞ্চন দোকানিকে জিজ্ঞাসা করল, কাছাকাছি কোথাও পার্ক আছে বলতে পারো? হ্যাঁ, এই রাস্তা দিয়ে নাকের সোজা বরাবর চলে যাও, মির্জাপুর পার্ক পাবে। কেন, পার্ক কি জন্য? খাওয়া তো হলো, এইবার একটি তোফা ঘুম দিতে হবে। কাল থেকে বড্ড হাঁটছি, আজ আর তা নয়। তুমি দেশ পাড়াগাঁ থেকে এসেছ? একলা বুঝি? কাঞ্চন দোকানির অনধিকার চর্চায় প্রশ্রয় দেওয়া আদৌ সঙ্গত মনে করল না। তার কৌতূহলের কোনো জবাব না দিয়ে সে নাকের সোজা চলতে শুরু করে দিল। পার্কে গিয়ে একটা ছাদওয়ালা পরিষ্কার বেঞ্চি দেখে শুয়ে পড়ল সে। যখন তার ঘুম ভাঙল তখন ভারী শোরগোল। সমস্ত পার্ক লাল পাগড়িতে ভর্তি। কি ব্যাপার, মিটিং হচ্ছে নাকি? একধার থেকে সব গ্রেপ্তার করছে বুঝি? কাঞ্চন তটস্থ হয়ে উঠে বসল। প্রথমেই তার মনে হলো পালাবার কথা, কিন্তু পালাতে হলো না। পার্কের ভেতর যে লোকজন ছিল, পাহারাওয়ালারা তাদের বার করে দিচ্ছিল। কাঞ্চনকেও বেরিয়ে যেতে হলো। পার্কের চারপাশের রাস্তায় বেজায় লোকের ভিড়। চারধারেই লোক জমে গেছে। তাদের কারু বিস্ময়, কারু উন্মাদনা, কারু শুধুই কৌতূহল। একটু পরেই ঘটনাস্থলে ঘোড়ার পিঠে চেপে সার্জেন্টরা এসে পড়ল। এসেই তারা লোক হটাতে আরম্ভ করে দিল। ঘোড়াদের এবং সোয়ারদের দেখেই জনতার মধ্যে চাঞ্চল্য জেগেছিল। সেই চাঞ্চল্য ক্রমে আন্দোলনে পরিণত হলো, এবং সেই আন্দোলন অকস্মাৎ বেগবান হয়ে উঠল, অর্থাৎ সোজা কথায় জনতা প্রস্থানোদ্যত হল। বাবা বলেন, শতহস্তেন বাজিনঃ। চাণক্য ঋষি নাকি বলে গেছেন, ঘোড়ার থেকে 100 হাত দূরে থেকো। চাণক্য ঋষি বোধহয় এইসব ঘোড়াদের মানসচক্ষে দেখেই এই ভবিষ্যৎবাণী করে থাকবেন। তা না হলে ঘোড়ার থেকে 100 হাত কেন, 1 হাত দূরে থাকাও কাঞ্চন কোনোদিন প্রয়োজন মনে করেনি। এমনকি ঘোড়া দেখলে তার পিঠের উপরে থাকাটাই সে বাঞ্ছনীয় মনে করেছে। কিন্তু তাদের দেশের ঘোড়া আর এই সব হাতির মতো উঁচু ঘোড়া, এ তো ঘোড়া নয়, ঘোটক। মা অবশ্য শ্লোকটার অন্যরকম ব্যাখ্যা করতেন। বলতেন, যেখানে বাজি পোড়ানো হবে সেখান থেকে 100 হাত দূরে থাকবি। কাঞ্চন চিরদিনই ঘোড়ার সম্মুখে মার ব্যাখ্যাটা আর বাজির সম্মুখে বাবার ব্যাখ্যাটা বেশি পছন্দ করেছে, কিন্তু আজকের এই সংকট মুহূর্তে সে বাবার ব্যাখ্যাকেই যুক্তিসঙ্গত মনে করল। কিন্তু পালাবেই বা কোথায়? 100 হাত ফাঁকা জায়গায় কি আছে? গায়ে গায়ে ঠেসাঠেসি। কাঞ্চন হতাশ চোখে চারিদিকে চেয়ে দেখল, মহর্ষি চাণক্যকে অনুসরণ করবার কোনো উপায়ই নেই। কিন্তু ঘোড়ারা এদিক পানে এসে পড়তেই অকস্মাৎ সেই সমস্যার সমাধান হয়ে গেল।
সেই জমাট জনতা সংঘবদ্ধ হয়ে ছুটতে লাগলো। কাঞ্চন দেখল আর সবার বাবাও ছেলেদের চাণক্য ঋষির উপদেশ দিয়ে রেখেছে, অতএব ভরসা আছে। কাঞ্চনকে কষ্ট করে পাও চালাতে হলো না। আগের এবং পেছনের চাপে মাটিতে পা না ঠেকিয়েও সে অনেকটা পেরিয়ে এলো। আকাশে হাঁটার অভিজ্ঞতা তার এই প্রথম। যখন মাটিতে পা ঠেকল তখন সে ঘাড় ফিরিয়ে দেখলে ঘোড়ারা ফিরে গেছে এবং জনতা ছত্রভঙ্গ। এতদিনে বাবার একটা কথার মানে বুঝল কাঞ্চন। পুজোর সময় হলেই বাবা পাঁজি দেখতেন আর মাথা নাড়তেন, দেবীর এবার ঘোড়ায় আগমন, ফল ছত্রভঙ্গ, ছত্রভঙ্গস্তু রঙ্গমে। তখন কাঞ্চন ভাবত এবার পুজোয় তাকে নতুন ছাতা না দেবার মতলব, তাই এত ছাতা ভাঙার অজুহাত। দেবী ঘোড়ায় এলে তার ছাতা ভাঙে কি করে, এটা কাঞ্চন কিছুতেই বুঝতে পারেনি। কিন্তু এখন সে দেখল যে ঘোড়ার হাতে পড়লে ছাতা কেন, মাথা ভাঙাও সম্ভব। আর ঘোড়ার হাতও যা পাও তাই, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই কাঞ্চনের মতে। কিন্তু যাই হোক, পালানোটা লজ্জার। আস্তে আস্তে কথাটা কাঞ্চনের মনে হলো। একলা থাকলে সে হয়তো পালাতো না, ঘোড়াদের পাশ কাটাতো। বিশেষত হন্তদন্ত হয়ে এত দূর পালিয়ে আসাটা। ঘোড়ারাও তাদের ব্যবহার দেখেই বোধহয় লজ্জিত হয়ে ফিরে গেছে। কিন্তু সে কি করবে, তার ইচ্ছা না থাকলেও না পালিয়ে উপায় ছিল না। যাকগে, সে আবার সেই পার্কের ধারে ফিরে গিয়ে দেখবে কি হচ্ছে সেখানে। এবার ঘোড়া কেন, হাতি দেখলেও দৌড়বে না, বড় জোর পাশ কাটাতে পারে। সে ফিরতে উদ্যত এমন সময় সেই ডাক্তারের সঙ্গে দেখা, যার ডিসপেন্সারিতে বসে আগের দিন খবরের কাগজ পড়ছিল। তিনি মোটর কারে বসেছিলেন। লোকজনের ছুটোছুটিতে তাঁর মোটর দাঁড়িয়ে গেছিল। তিনি কাঞ্চনকে দেখে জিজ্ঞাসা করলেন, কি হে ছোকরা, খবর কি, তোমাদের স্বরাজ কদ্দূর? কাঞ্চন গম্ভীর হয়ে গেল, কোনো উত্তর দিল না। পালাচ্ছিলে যে, তুমি না বলছিলে দেশের জন্য সর্বস্ব দিতে পারো? এবার কাঞ্চনকে জবাব দিতে হলো। সে বিরক্ত হয়ে বলল, দেশের জন্য পারি, কিন্তু ঘোড়ার জন্য নয়। ভদ্রলোক হেসে বললেন, বটে, তা এসো আমার মোটরে, তোমাকে এই গোলমাল থেকে বের করে নিয়ে যাচ্ছি। চাই না যেতে, ঘোড়াকে আমি ভয় করি নাকি, অনেক ঘোড়ার পিঠে চড়েছি। বলে কাঞ্চন আর এক মুহূর্ত অপেক্ষা না করে পার্কের দিকে পা চালাতে শুরু করল। পার্কের কাছে এসে দেখে আবার চারিধারে ভিড় জমে গেছে। দৌড়াদৌড়ির পরিশ্রমে ঘোড়াদের জিভ বেরিয়ে গেছে, তারা নিরুৎসাহ হয়ে হাঁপাচ্ছে। কাঞ্চন বিস্ময় প্রকাশ করে বলল, এইমাত্র এত লোক তাড়ালো, আবার লোক জমে গেছে? সোনার চশমা পরা একজন বলল, কলকাতা শহর, এখানে লোক কি কম? একজন পিছলে পড়লে 200 লোক দাঁড়িয়ে যায়, মোটর চাপা পড়লে 2000। এখানে ভিড় তাড়িয়ে রাস্তা পরিষ্কার করা কি সোজা কথা? কাঞ্চন জবাব দিল, এই লোক কেহ নাহি যেতে পারে তেড়ে, যতই করিবে তাড়া তত যাবে বেড়ে। 15। কাঞ্চন তখনও সেই অতিকায় অশ্বগুলোর দিকে তাকিয়ে। ঘোড়াগুলোকে তার আন্তরিক পছন্দ হয়েছিল। এদের পিঠে চড়তে না জানি কি আরাম। দেশের বেঁটে বেঁটে টাট্টু বিস্তর চাপা গেছে। একটু ঢ্যাঙা লোকের পক্ষে সে ঘোড়ায় চেপে যাওয়ার মানে পায়ে হেঁটে যাওয়া। দস্তুর মতো মাটিতে পা ঠেকে। কিন্তু এই ঘোড়ায় যদি চাপা যায়, যতই ঢ্যাঙা হোক না কেন, মাটিতে পা ঠেকার তার ভয় নেই। বরং ভয় এই, লোকের মাথায় না ঠেকে যায়। আচ্ছা, সার্জেন্টদের চাকরি কি পাওয়া যায় না? বেশ কাজ ওদের, বেশ আরামের কাজ, সবচেয়ে ভালো কাজ। সে বিবেচনা করে দেখল, রাস্তায় জল ছিটানোর কাজও ভালো বটে, কিন্তু সার্জেন্টের চাকরি পেলে সেই কাজ ছেড়ে দিতে এখনই সে প্রস্তুত। অবশ্য সার্জেন্টদের বেতন কত তার জানা নেই। যারা জল দেয় তারা পায় মাসে 18 টাকা। সে অনেক টাকা। সার্জেন্টরা কত পায় কে জানে। বেশিও হতে পারে, কমও হতে পারে। বোধহয় ঘোড়াটাই ওদের বেতন। কিন্তু ভেবে দেখলে ঘোড়ায় চাপতে পাওয়াটাই কি কম হলো? কাঞ্চন বিনা বেতনেই সার্জেন্ট হতে রাজি। ঘোড়ারা লোলুপ নেত্রে জনতার দিকে কটাক্ষ করছিল। তারা জিরিয়ে নিচ্ছে কিংবা আবার তাড়া করবার মতলবে আছে কাঞ্চন ঠিক বুঝতে পারছিল না। যদি আবার তাড়া করে তাহলে সে ভারী রেগে যাবে। একটু আগেই তাদের তাড়নায় পা না চালিয়ে বেগে চলার অভিজ্ঞতা সে লাভ করেছিল।
কিন্তু সেই ইতিহাস পুনরাবৃত্তির অভিলাষ তার আদৌ ছিল না। আকাশে পথে বেশি চলাচল ভালো নয়, নিরাপদও নয়, বিশেষ করে স্থলচরের পক্ষে। তাতে করে চিঁড়ে চ্যাপ্টা হয়ে যাবার ভয় আছে। ওখান থেকে সরে পড়াটাই কাঞ্চন সমীচীন মনে করল। কিন্তু কোথায় বা যাবে? ভিড় ছাড়িয়ে কিছু দূর গিয়ে দেখে একজন ফেরিওয়ালা আলু কাবলি হেঁকে চলেছে। কলকাতায় পা দিয়ে অবধি এই অপূর্ব খাদ্যটি বহুবার তার চোখে পড়েছে। দেখা মাত্র তাকে খাদ্য বলে শনাক্ত করতে তার বিলম্ব হয়নি, এবং তার অপূর্বতা সম্বন্ধেও তার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু ট্যাঁকে পয়সা না থাকায় জিনিসটা কেবল চোখে দেখাই হয়েছে, চেখে দেখা হয়নি। সে মনে মনে প্রশ্ন করল, সকালে যখন অচল আনিটার বদলে 2 পয়সার ছাতু সে কিনল, তখন এই ফেরিওয়ালা ব্যাটা ছিল কোথায়? কাছাকাছি থাকেনি কেন? তাহলে তো সে ছাতু না কিনে আলু কাবলিই কিনত। আনিটার বদলে 2 পয়সার না দিক 1 পয়সার দিতে কি খুব আপত্তি হতো ওর? এইসব দার্শনিক প্রশ্ন জিজ্ঞাসায় সে যখন ব্যতিব্যস্ত, সেই সময় সকালবেলার আলাপি সেই ছেলেটির সঙ্গে তার দেখা হলো। ছেলেটা হনহন করে চলেছে। কাঞ্চন তাকে ডাক দিল, এমন ছুটে চলেছ কোথায়? মিটিংয়ে যাচ্ছি। কেন, মিটিং হচ্ছে না? যেও না, যেও না, সেখানে ভারী ঘোড়ার উপদ্রব। তাই বুঝি পালিয়ে এসেছো তুমি? পালিয়ে আসবো কেন? আলু কাবলি কিনতে এলাম আমি। ছেলেটি তাকে ধিক্কার দিল। দেশের চেয়ে আলু কাবলিই তোমার কাছে বড় হলো? কাঞ্চন অপ্রতিভ হবার ছেলে নয়। বাহ, তোমরা যদি একটা আস্ত নিম গাছ তার সব ছোটোখাটো শাখা প্রশাখা সমেত খেয়ে শেষ করতে পারো, আমার বেলা আলু কাবলি খেলেই দোষ? নিমের চেয়ে আলু কাবলিটা কি খারাপ হলো? কাঞ্চনের যুক্তির বহরে ছেলেটা ধাক্কা খেল। সে আমতা আমতা করে বলল, নিম গাছের চেয়ে ভালো হতে পারে স্বীকার করি, কিন্তু তাই বলে কি দেশের চেয়েও? বারে, দেশ সেখানে কোথায়? কেবল মানুষ আর ঘোড়া, ঘোড়া আর মানুষ। দেশ টেশ সেখানে দেখতে পেলুম না তো। ছেলেটি সবিস্ময়ে বলল, বলো কি? তাও আবার মানুষগুলো ঘোড়ার ঠেলায় ছুটোছুটি করে মরছিল, কোথায় পালাবে পথ পাচ্ছিল না। তাই তো আমি বিরক্ত হয়ে চলে এলাম। তাকে যদি তুমি মিটিং বলো তো বলতে পারো, কিন্তু আমার মতে সেটা মিটিং নয়, রানিং। মানুষ আর ঘোড়ার রানিং। ছেলেটি বিরক্তি প্রকাশ করল, ওগুলো মানুষ নয়, সব গাধা। কাঞ্চন ভারী বিস্মিত হলো। ছেলেটা বলে কি? রীতিমতো জলজ্যান্ত মানুষ, সেগুলো সব গাধা হয়ে গেল? গাধা তো তার মধ্যে একটাও তার চোখে পড়েনি। অনর্থক দ্বিপদ প্রাণীদের চতুষ্পদে প্রমোশন দেয়া সে সঙ্গত মনে করল না, কিন্তু কথা আর না বাড়িয়ে ছেলেটির মতেই সায় দিল, তা হবে তুমি যখন বলছো। তা হবে কি, নিশ্চয় তাই। গাধা থাকতে দেশের কি আশা বলো? তা বটে, কিন্তু ঘোড়া থাকতেও দেশের কোনো আশা নেই। তা মিটিংয়ে তুমি কেন যাচ্ছিলে? বক্তৃতা দিতে। আরে দূর দূর, বক্তৃতা আবার মানুষে দেয়? কেন, মানুষে দেয় না তো গরুতে দেয় নাকি বক্তৃতা? বক্তৃতা দিতে হলে দম আটকে আসে, কথা খুঁজে পাওয়া যায় না, কাপড় জামা ঘামে ভিজে যায়। আমাদের স্কুলের মিটিংয়ে আমি একবার বক্তৃতা দিয়েছিলাম, জীবনে আর কখনো দেব না। বাবা কি নাকাল! আমার কিন্তু ভালো লাগে বেশ। ভারী খারাপ কাজ বক্তৃতা দেওয়া, ওর চেয়ে এসে লেখা ভালো। অন্য বই থেকে টোকা যায়, কিন্তু বক্তৃতার বেলা কি মুশকিল দেখো, তোমাকে হরদম বলে যেতেই হবে, অথচ টোকবার কোনো উপায় নেই। তার চেয়ে বক্তৃতার শেষে কষে হাততালি দিতে ভারী মজা। আজকাল আমি বক্তৃতা দিই না, হাততালি দিই। ছেলেটি গম্ভীরভাবে বলল, আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি, তোমার মতো অমন হাঁপিয়ে উঠি না। অনেক বক্তৃতা দিয়েছি আমি। কাঞ্চন ওকে উৎসাহ দিল, বেশ, তাহলে এখানেই দিয়ে ফেলো না কেন একখানা, আমি খুব জোর হাততালি দেব। একজন হাততালি দিলে কি হবে, আর শোনার লোক কই? আরম্ভ করলেই সব এসে জুটবে। কিন্তু ওই আলু কাবলিওয়ালাকে শোনানো চাই। তোমার বক্তৃতায় দেশের প্রশংসা তো করবেই, সেই সঙ্গে ওর আলু কাবলির একটু প্রশংসা করে দিও। ও যদি খুশি হয়ে 1 পয়সার আলু কাবলি আমাদের দিয়ে দেয়। ছেলেটিরও এই আইডিয়াটা নেহাত মন্দ লাগল না। সে উৎসাহিত হয়ে বলল, বেশ হয় তালে, হাততালি আর আলু কাবলি দুটো লাভ। বেশ, আমি রাজি। তার কথা শেষ হতে না হতে কাঞ্চন এক ছুটে পাশের সরু গলি দিয়ে কোথায় যে ভোঁ দৌড় দিল দেখা গেল না। ছেলেটি বিমূঢ় হয়ে এদিক ওদিক তাকিয়ে দূরে এক অশ্বারোহী সার্জেন্টের আবির্ভাব লক্ষ্য করল। অশ্বভীত কাপুরুষ কাঞ্চনের ওপর তার অত্যন্ত ঘৃণা হল। ছি, ভারী ভীতু তো ছেলেটা। কাঞ্চন ফিরতেই সে জিজ্ঞাসা করল, পালালে যে হঠাৎ?
বাবার মতো একজন লোক ওই ফুটপাত দিয়ে আসছিল যেন দেখলুম। পরে দেখলুম বাবা নয়, তাই আবার চলে এলুম। বাবাকে বুঝি তোমার বড্ড ভয়? আমি ভেবেছিলুম তুমি ঘোড়ার ভয়ে পালালে। হুঁ, ঘোড়াকে আমি ভয় করি নাকি? দিক না আমায় ছেড়ে, আমি চেপে দেখিয়ে দিচ্ছি। ছেলেটি বড় বড় চোখ করে জিজ্ঞাসা করল, ঘোড়ায় তুমি চাপতে জানো? চেপেছ কখনো? আখ ছাড়। কিন্তু যদি পিঠে নিয়ে ছুট মারে? ছুটলেই তো মজা, কিন্তু ছোটে কই? যেসব মেটে মেটে ঘোড়া আমাদের দেশের, 10 ঘা মারলে তবে 1 পা নড়ে। ওহ, বেঁটে বেঁটে ঘোড়া, তাই বলো? এ ঘোড়ায় আর তোমায় চড়তে হয় না। কি উঁচু দেখেছ? উঁচু হলো তো কি, হাতিতে যেমন করে ওঠে তেমনি করে উঠব। কেমন করে? ছেলেটির বিস্ময় উত্তরোত্তর বেড়েই চলে। এই পাড়াগাঁর ছেলেটি কলকাতার ছেলের কাছে নতুন মহিমা নিয়ে দেখা দেয়। ঘোড়াতে তো ও চেপেইছে, হাতিতে চাপতেও ওর বাকি নেই। হাতিতে ওঠা দূরে থাক, চিড়িয়াখানায় অমন যে জনপ্রিয় মানুষবৎসল হাতি, তার কাছে যেতেও তার ভয় করে। যদি দৈবাত ভুলে মারিয়ে দেয় তাহলেই তো সদ্য ছাতুত্ব প্রাপ্তি। কাঞ্চন অবলীলায় উত্তর দেয়, কেন, ল্যাজ ধরে উঠব। সেই সঙ্গে ছেলেটির দিকে কৃপার চক্ষে তাকায়। ছেলেটি এবার মরিয়া হয়ে প্রশ্ন করে, কিন্তু তুমি সাইকেল চালাতে জানো না তো? ঘোড়ায় চাপা তো সোজা, সাইকেলে ব্যালেন্স রাখতে হয়। ঢের ঢের সাইকেল চালিয়েছি। সাইকেল চালানো যে একটা বাহাদুরি, কাঞ্চন সে কথা আমলই দিতে চায় না। কখনো মোটর চেপেছ? ছেলেটি রুদ্ধ নিঃশ্বাসে কাঞ্চনের জবাবের প্রতীক্ষা করে। এরই উত্তরের ওপর যেন তার আত্মসম্মান নির্ভর করছে। কাঞ্চন এবার দমে যায়। মোটরের উপর ওর ভীষণ লোভ, কিন্তু এখনো চাপবার সুযোগ হয়নি ওর। সেই ডাক্তার হতভাগা বলছিল বটে তাকে চাপতে, ইচ্ছাও হয়েছিল তার, কিন্তু অমন বিশ্রী লোকের সঙ্গে মোটরে যেতে কেন, স্বর্গে যেতেও তার রুচি নেই। অনেক কষ্টে সে তখন আত্মসম্বরণ করেছে। কিন্তু চাপলেই যেন ভালো ছিল। এখন তো সে অনায়াসেই হ্যাঁ বলে তার প্রতিদ্বন্দ্বীকে কাবু করে দিতে পারত। মিথ্যে করে হ্যাঁ বলতে তার নিজের কাছে মাথা কাটা যায়, সে কথা সে কিছুতেই বলবে না। ছেলেটির প্রশ্নকে যেন সে গ্রাহ্যই করে না, এমনিভাবে জবাব দেয়, মটর আমরা খাই, পাওয়া মাত্রই খেয়ে ফেলি। যথার্থ উত্তর না পেয়ে ছেলেটি মনে মনে চটে যায়। এরকম বদ বাক্যবাগীশদের সঙ্গে কথায় কে পারবে? বিরক্ত হয়ে সে অদূরে পাশের বাড়ির রোয়াকে গিয়ে বসে পড়ে। 16। কাঞ্চন আলু কাবলিওয়ালার কাছে যায়। তোমার তো এসব বহুত রোজের বাসি, নইলে কিনতাম 2 আনার। শূন্য পকেটে হাত ভরে দেয় কাঞ্চন। আলু কাবলিওয়ালা জবাব দেয়, পহলে খাকে তব দাম দিজিয়ে। 2 আনার আলু কাবলি এ পর্যন্ত কোনো ছেলে কেনেনি তার কাছে। উৎসাহ এবং সন্দেহের চোখে সে কাঞ্চনকে লক্ষ্য করে, কিন্তু পকেটস্থ হাতকে সে অবজ্ঞা করতে পারে না। কাঞ্চন বলে, আরে কিনলে তো দাম দেব নিশ্চয়, পহলা থোড়া চাখনে তো দাও, 2 আনার কিনেগা। আলু কাবলিওয়ালা কিছুটা শাল পাতায় করে কাঞ্চনকে দেয়। কাঞ্চন ঠোঙাটা হাতে নিয়ে রোয়াকে ছেলেটির পাশে গিয়ে বসে। কোনো কথা বলে না, শাল পাতা সমেত সমান অর্ধেক ভাগ করে ছেলেটির হাতে দেয়। ছেলেটি একবার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, কিন্তু কিছুমাত্র আপত্তি না করেই আলু কাবলির অংশ গ্রহণ করে। নীরবে দুজনের মুখ চলতে থাকে। শালপাতাটাকে জিভ দিয়ে সুচারু রূপে মার্জিত করে কাঞ্চন ফেলে দিল, বোধহয় খুব দুঃখের সঙ্গেই। সত্যি ভারী চমৎকার খাবার, চেহারা দেখে যেমন সে কল্পনা করেছিল ঠিক তাই। কাঞ্চন বুঝতে পেরেছিল যে ছেলেটি তার উপরে রেগেছে, এবং তার ধারণায় খাবারই হচ্ছে রাগ ভাঙানোর শ্রেষ্ঠ উপায়। যে রাগ কথায় পড়তে চায় না, খাদ্যের মধ্যস্থতায় তা সহজেই অনুরাগে পরিণত হয়। কাঞ্চন তার একটা কারণও আবিষ্কার করেছিল, তা হচ্ছে এই, খাদ্যের দ্বারা দুজনের মধ্যে একটা উদরের সম্বন্ধ স্থাপিত হয়। আবার হৃদয় জিনিসটা উদরের খুব কাছাকাছি আছে কিনা, তাই হৃদয়ের সম্বন্ধ হতেও বেশি দেরি হয় না। কাঞ্চন মনে মনে পর্যালোচনা করতে লাগল, না, উদরকে ঠিক হৃদয়ে বলা যায় না সে কথা সত্যি। মেষ শাবক বাঘের উদরে স্থান পায়, কিন্তু হৃদয়ে স্থান পায় কি? না, উদর আর হৃদয় এক জিনিস নয়, তবে উদরকে হৃদয়ের দরজা বলা যেতে পারে।
আলু কাবলির দ্বারা ছেলেটির হৃদয়দ্বারে করাঘাত করতে পেরেছে বলে তার মনে হল। তাই এতক্ষণ বাদে অত্যন্ত সন্তর্পণে সে কথা কইল, তোমার নামটি কি ভাই? কনক। কনক? কনক ভারী চমৎকার নাম। বলো কি, তোমার নাম কনক? এরকম নাম তো এর আগে আমি শুনিনি। এমন সুন্দর তোমার নাম। কাঞ্চনের উচ্ছ্বাস দেখে ছেলেটি বিস্মিত হল। নিজ নামের গুণগানে কে না খুশি হয়। কাঞ্চনকে তার আবার ভালো লাগলো। মোটরে না চাপুক, নামের মর্যাদা সে বোঝে। কাঞ্চন বলল, এরকম চমৎকার নাম পৃথিবীতে আর একটিও নেই, কিংবা আর একটিই আছে কেবল। কার নাম? কনক জিজ্ঞাসা করল। তার নামের মতো চমৎকার নাম আর একটা আছে, সেজন্য সেই অপরিচিত নামধারীর ওপর মনে মনে তার ঈর্ষা হল। কাঞ্চন বলে চলল, কনক? গোল্ড মানে কনক, কোল্ড মানে ঠান্ডা, ওল্ড মানে পুরাতন, আর সোল্ড মানে বিক্রয় করিয়াছিল। ছেলেটার মাথায় ছিট আছে নাকি? কনক ভাবে। কিন্তু আর একটা নাম আমার মতো আছে তুমি বললে যে? কনক আবার জিজ্ঞাসা করে। হ্যাঁ, সে নামটাও খুব চমৎকার। কার নাম? কাঞ্চন বুক ফুলিয়ে জবাব দেয়, কেন আমার? আমার নাম কাঞ্চন। কনকও যা, কাঞ্চনও তাই, একই মানে। তোমার নাম বুঝি কাঞ্চন? জানতাম না তো। কনক একটু ভাবতে থাকে, তারপর বলে, যখন এক নাম তখন আমাদের মধ্যে খুব ভাব হবে না? 17। কাঞ্চন বলল, চলো একটু বেড়াই এধারে ওধারে। বেড়াতে আমার খুব ভালো লাগে। কনক বলল, আমাদের বাড়ি তো কাছেই, চলো না কেন? মা খুব খাওয়াবেন, বাবার সঙ্গেও তোমার আলাপ করিয়ে দেব। খাওয়ার কথায় কাঞ্চনের উৎসাহ হলেও বাবার কথায় সে দমে গেল। বলল, বাবাদের সঙ্গে আমি আলাপ করি না। কেন, বাবারা কি খারাপ লোক? নিরাসক্তভাবে কাঞ্চন জবাব দিল, সচরাচর। বাবাদের ওপর কনকের স্বাভাবিক পক্ষপাত ছিল, কেননা পয়সা কড়ি বাগাতে হলে বাবার মতো বস্তু পৃথিবীতে নেই। এই তো সেদিনই তাদের বয়েজ ক্লাব থেকে যা চাঁদা উঠেছিল তাতে আর ক্রিকেট সেট কেনা হতো না, কিন্তু কনক তার বাবাকে গিয়ে ধরতেই কার অ্যান্ড মহল্লানবিশ থেকে অমন ভালো ক্রিকেট সেট চলে এলো, আর চেকটা বাবাই কেটে দিলেন। কাঞ্চনের কথায় প্রতিবাদ করল কনক, বাবাদের কিছু তুমি জানো না। অভিজ্ঞ ব্যক্তিসুলভ ঔদাস্য ভরে কাঞ্চন বলল, হাড়ে হাড়ে জানি বাবা। আমার বাবার তুমি কিছু জানো না, আমার বাবা তেমন নন। তোমার বাবা তোমাকে কদিন অন্তর ঠ্যাঙান? কেন ঠ্যাঙাবেন কেন? তা না হলে ছেলে মানুষ হয় কখনো? চাণক্য বলে গেছে কি না, লালয়েত পঞ্চবর্ষাণি, কী সব সংস্কৃত শ্লোক আমার মনে থাকে না, বাবা আওড়ান। মানে তার মোদ্দা এই, 5 বছরের পর থেকেই ছেলে পিটতে শুরু করবে 16 বছর পর্যন্ত, তবেই সে ছেলে মানুষ হবে। কনক সবিস্ময়ে প্রশ্ন করে, তা না হলে আর মানুষ হবে না? কাঞ্চন মাথা নেড়ে বলে, কি করে হবে? পিটেই তো সব কিছু হয়। লোহা পিটে হাতুড়ি হয়, সোনা পিটে গহনা হয়, তেমনি ছেলে পিটলেই মানুষ হয়। মানে এটা হচ্ছে গিয়ে বাবার মত, আমি কিন্তু কথা বলি না। আমার ছেলের গায়ে আমি মোটেই হাত দেব না, তুমি দেখে নিও। তোমার বাবা তাহলে তোমাকে মারেন? তাকে মারতে দিই? ছেলেবেলায় যা মেরে ধরে নিয়েছেন। তবে এখনও কয়েক বছর সাবধানে থাকতে হবে আমায়। কেন? এখনও আমার 16 বছর হয়নি কি না? ও, তারপর আর বাবার ভয় থাকবে না বুঝি? ভয় আমি করি না কাউকেই, তবে একে বাবা, তাই বয়সে বড়, কি করি বলো? কিন্তু বাবার চেয়ে চাণক্য শ্লোককেই আমার বেশি ভয়, ওই শাস্ত্রটা বাবা মানেন কি না? তা তোমার বাবাও তো তোমাকে মারেন নিশ্চয়ই? মোটেই না, আদর করবার সময় ছাড়া গায়ে হাতই দেন না। বলো কি, তোমার বাবা চাণক্যকে মানেন না বুঝি? হায় হায়, তুমি আর মানুষ হবে না। আমার বাবা বলেন, গাধা পিটে ঘোড়া তো হয় ছাই, বরং অনেক ঘোড়া পিটুনির চোটে গাধায় গিয়ে দাঁড়ায়। কাঞ্চন বিজ্ঞতার সঙ্গে বলে, তোমার বাবার দেখছি শাস্তর টাস্তর পড়া নেই। সংস্কৃত উচ্চারণ করা শক্ত কিনা সেই ভয়েই পড়েননি। কনক গর্বের সঙ্গে বলে, আমার বাবা ইয়া মোটা মোটা ইংরেজি বই পড়েন। হতাশার সহিত কাঞ্চন উত্তর দেয়, ম্লেচ্ছ হয়ে গেছেন? আর আশা নেই,
তোমারও নেই, তোমার বাবারও নেই। না থাকবে। আমার বাবা আমায় কত ভালোবাসেন। বায়োস্কোপে, ফুটবল ম্যাচে নিয়ে যান। আমায় কেমন গল্পের বইয়ের লাইব্রেরি করে দিয়েছেন। সাইকেল আছে, ক্যারাম বোর্ড আছে আমার। জন্মদিনে কত উপহার দেন। আমার আসছে জন্মদিনে একটা ফাউন্টেন পেন দেবেন বলেছেন। 15 টাকা তার দাম। কাঞ্চনের ভারী বিস্ময় লাগে। এরকম বাবাও পৃথিবীতে আছে নাকি? মোটেই চাণক্য শ্লোকের ধার ধারেন না, তার উপরে কত প্রাইজ দেন আবার। আশ্চর্য তো। তার তো এতদিন মনে হতো যে বাবা নামক মরুভূমিতে মাই একমাত্র ওয়েসিস। অল্পদিন হল বই পড়ে এই উপমাটা কাঞ্চন আয়ত্ত করেছে। এছাড়া অন্যবিধ বাবার অস্তিত্ব কোনোদিন তার কল্পনাতেও আসেনি। বাবা বলতেই তার মনে হয় ওরে বাবা। আর মা, মা বলতেই যেন গা জুড়িয়ে যায়, মনটা মিষ্টি হয়ে ওঠে, ভাবতে কেমন ভালো লাগে। কিন্তু কনকের কথা যদি সত্যি হয়, তাহলে বলতে হবে পৃথিবীতে মার মতো বাবাও আছে, যাকে নিঃসন্দেহ মার মধ্যেই গণ্য করা যেতে পারে। তবু কনকের বাবার সঙ্গে সাক্ষাৎ করতে আর রুচি হলো না। একটা বাবার সঙ্গে দেখা করতে যেতে হবে পা ঘামিয়ে? মা হলেও বরং কথা ছিল। রাস্তা দিয়ে দুসারি যত লোক যাচ্ছে তাদের মধ্যে ছেলেরা বাদে প্রায় সবাই তো বাবা, কারুর না কারুর। সব বাবাই প্রায় সমান। এদের যে কোনো একজনকে দেখলেই বাবা দর্শনের প্রয়োজন মিটে যায়। তাদের গ্রামের যে কটি বাবার সঙ্গে তার পরিচয় আছে, প্রত্যেকেই তাঁরা ছেলে মানুষ করতে বদ্ধপরিকর। নিজেদের ছেলের পিঠেই সেই মহৎ প্রয়াসের বিজ্ঞাপন তাঁরা জাহির করেন। কনক যা বলছে তা সত্যি হলে বুঝতে হবে যে ওর বাবাটিই হচ্ছে সৃষ্টি ছাড়া। সচরাচর বাবারা ওরকম হন না। দেখো দেখো, একটা দড়া নিয়ে ওরা কি করছে, বলতে বলতে কাঞ্চন লাফিয়ে ওঠে। পাশের খেলার মাঠে কোনো অ্যাথলেটিক ক্লাবের স্পোর্টস চলছিল। কাঞ্চন সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে। একটা দড়ি নিয়ে ওরকম কাড়াকাড়ি করছে কেন? খুব দামি জিনিস নাকি? ওদের স্পোর্টস হচ্ছে। সে আবার কি? কেন, তোমাদের গাঁয়ের স্কুলে ছেলেরা খেলাধুলো করে না? আমরা ডান্ডাগুলি খেলি। বাবা, কোন অজপাড়া গিয়ে তুমি থাকো? এতক্ষণে বাহাদুরি জাহির করবার সুযোগ পেয়ে কনকের মনটা খুশি হয়। স্পোর্টস কাকে বলে জানে না এই ছেলেটা। অদ্ভুত। ওরা যা করছে ওর নাম টাগ অফ ওয়ার, বুঝলে? বিজ্ঞভাবে মাথা নেড়ে কাঞ্চন বলে, অনেকক্ষণ আগেই বুঝেছি, কিন্তু অত টানাটানি করা কেন? দড়ি তো কম নেই, মাঝখান থেকে কেটে দুভাগ করে নিলেই হয়। লোকগুলোর নির্বুদ্ধিতা দেখে বিস্ময়ের আতিশয্যে কাঞ্চন এমনই মুহ্যমান হয়ে পড়েছিল যে কখন অজ্ঞাতসারে সে একজন মেম সাহেবের ক্ষিপ্রগতির সামনে এসে পড়েছে তা দেখতেই পায়নি। ধাক্কা খেয়ে কাঞ্চনের হুঁশ হল। তার রাগও হয়ে গেল ভয়ানক। চোটে মোটে সে বলে উঠল, ডোন্ট মেম। মেম সাহেব দুঃখ প্রকাশ করে বললেন, আই এম সরি। কনকের ভারী হাসি পেল। সে বলল, তুমি দেখছি ইংরেজিও জানো না। ডোন্ট মেম আবার কি হে? মেমটা কি কোনো ভার্ব যে ডোন্ট হবে? কি? কাঞ্চন ইংরেজি জানে না? এমন কথা বলে এই পুঁচকে ছোঁড়াটা তার মুখের উপর। কাঞ্চন তখনই মেমটির কাছে দৌড়ে গেল। পেছন থেকে ডাকতে লাগলো, হিয়ার মি স্যার। মেম সাহেব দাঁড়িয়ে পড়লেন। কনক ভারী হাসতে লাগলো। মেয়ে ছেলেকে বলছে কিনা স্যার। কাঞ্চন জানে কাউকে সম্মান দেখিয়ে কথা কইতে গেলে স্যার বলতে হয়। স্কুলের মাস্টার মশাইদের তাই সে বলে, এতে হাসবার কি আছে? কনকের ব্যবহারে কাঞ্চন অত্যন্ত মর্মাহত হল। মেমটির কাছে গিয়ে গম্ভীরভাবে সে বলল, আই অ্যাম নট গ্ল্যাড। মেম সাহেব বিস্মিত হয়ে প্রশ্ন করে, হোয়াট? কাঞ্চন তাকে পরিষ্কার করে বুঝিয়ে দেয়, ইউ টেল ইউ আর সরি, বাট আই টেল আই অ্যাম অলসো নট গ্ল্যাড। ডু ইউ নো? মেমটি হাসতে হাসতে চলে যায়। কাঞ্চন ভুরু কুঁচকে ফিরে আসে। কনক তখনও হাসছে। তার মুখের উপর বলে দেয়, ইউ আর ভেরি ব্যাড বয়, আই ডোন্ট টক উইথ ইউ। বলে শটান সে রাস্তা পেরিয়ে সামনে যে গলি পড়ে তার মধ্যে ঢুকে হারিয়ে যায়। কনকের মুখের হাসি মিলিয়ে আসে। একটু আগেই যে বন্ধুত্ব চিরস্থায়ী হওয়ার তারা কল্পনা করেছে, প্রথম সূত্রপাতেই তা যে এমনি করে হঠাৎ ছিঁড়ে যাবে ভাবতে পারা যায় না। যাকে তার বইয়েই গেছে। ভারী গুড বয় উনি। অমন একটা মুখ্যুর সঙ্গে বন্ধুত্ব পাতাতে বইয়েই গেছে তার। বলে কি না ডোন্ট মেম।
এই গলি সেই গলি ঘুরে আবার বড় রাস্তায় পড়ে কাঞ্চন। আনমনে সে চলতে থাকে। ভারী ছোট লোক ওই কনকটা। আদর দিয়ে দিয়ে ছেলেটার মাথা খেয়েছেন ওর বাবা। কোনো দিনও মানুষ হবে না। ইংরেজিও জানতে পারে মিনির দাদার মতো, কিন্তু মানুষও হবে না কোনো দিন, একথা কাঞ্চন হলফ করে বলে দেবে। নিয়মিত প্রহারকে ওর নিত্যকার খাদ্য তালিকার অন্তর্ভুক্ত না করে ওর বাবা ভয়ানক ভুল করেছেন। তাতে কাঞ্চনের আর কি এসে যাবে? কনকেরই ক্ষতি। কাঞ্চনের হাত নিষ্পিস করতে থাকে। হঠাৎ তার মনে হয় একেবারে চলে আসবার আগে কনকের খানিকটা ক্ষতিপূরণ করে দিয়ে এলে মন্দ হতো না। ভঁক ভঁক ভৌ। ধূসর রঙের প্রকাণ্ড একখানা মোটর তার পাশে এসে দাঁড়িয়ে পড়ল। ভেতর থেকে বিরক্তিপূর্ণ কণ্ঠস্বর শোনা গেল, আরেকটু হলে চাপা পড়তে যে, নিজেও মরতে আমাকেও মুজিয়ে যেতে। রাস্তা চলবার সময় চোখ কানগুলো থাকে কোথায়? আরোহীর আর্তনাদ কানে না তুলে নিষ্পলক নেত্রে সে গাড়িটার দিকে তাকিয়ে থাকে। তারপরে গম্ভীরভাবে সার্টিফিকেট দেয়, ভারী চমৎকার এই গাড়িটা, কলকাতার সব গাড়ির চেয়ে ভালো। তার কথা শুনে ভদ্রলোক ভারী কৌতুক বোধ করলেন। বললেন, তোমার পছন্দ হয়েছে গাড়িখানা? চাপবে একটু? কাঞ্চনের লোভ হয় প্রস্তাবটা গ্রহণ করবে কিনা একবার ভাবে। সন্দেহের চোখে ভদ্রলোককে একবার দেখে নিয়ে সে জিজ্ঞাসা করে, আপনি ডাক্তারি করেন না তো? না। কেন? ডাক্তারদের আমার মোটেই ভালো লাগে না। তাদের গাড়িতে আমি চাপতে চাই না। না না, আমার 14 পুরুষে কেউ ডাক্তার নেই। আশ্বস্ত হৃদয়ে তখন কাঞ্চন গাড়িতে উঠে বসে। ভদ্রলোক জিজ্ঞাসা করেন, তুমি ডাক্তারদের ভয় করো নাকি? উহু, ভয় করি না কাউকে আমি। তবে ভালো লোক নয় ওরা, যারা ডাক্তার আর যারা চা বিক্রি করে। ভদ্রলোক একটু অবাক হন। তারপরে বলেন, যাকগে, ডাক্তারেরা সব জাহান্নামে যাক, ওই সঙ্গে যত চাওয়ালারা। এমনকি চা বাগানগুলো গেলেও আমার দুঃখ নেই। আমি না হয় কোকো খেয়েই থাকবো। তুমি আমার একটা কাজ করো তো। ভদ্রলোক একখানা খবরের কাগজ মেলে কাঞ্চনের সামনে ধরলেন। গাড়ি চলতে লাগলো। দেখো, এইগুলো পড়ে দেখো, এগুলো সব ঘোড়ার নাম। এর মধ্যে একটা নাম তুমি পছন্দ করো। কাঞ্চন ভারী অবাক হয়। এতক্ষণ তো সে ঘোড়ার সঙ্গেই যুদ্ধ করেছে, আবার এখানেও সেই ঘোড়া? কলকাতার লোকগুলোর কি ঘোড়া ঘোড়া করে মাথা খারাপ হয়ে গেছে নাকি? সে জিজ্ঞাসা করে, কেন? বলছি পরে। এই দেখো 10টা নাম আছে, এর মধ্যে কোনটা তোমার পছন্দ? কাঞ্চন মনে মনে ভাবে, ওই ঘোড়াগুলো যারা তাদের তাড়া করেছিল, তারা তাহলে নেহাত কেউকেটা নয়। ছাপার অক্ষরে ওদের সব নাম বেরিয়ে গেছে। মহাত্মা গান্ধী, সিআর দাসের সঙ্গে ওদের নাম ছাপা হয় কাগজে, সামান্য কথা নয়। সবিস্ময় কৌতূহলের সঙ্গে নামজাদা ঘোড়াদের মধ্যে একটাকে পছন্দ করার কাজে সে মনোনিবেশ করল। কিন্তু কি অদ্ভুত অদ্ভুত সব নাম! মানে বোঝা দূরে থাক, বানান করাই শক্ত। ভাগ্যিস ভদ্রলোক ওগুলো রিডিং পড়তে বলেননি। অনেক ভেবে চিনতে সে একটা নাম দেখালো। মাই মাদার। মাই মাদার কি জিতবে? আশা কম। আচ্ছা, ধরবো আমি কিছু হতে। যদি জেতে যা পাবো অর্ধেক তোমার। কেমন? 18। কাঞ্চন অবাক হয়ে প্রশ্ন করে, ঘোড়া আবার কি জিতবে? রেস কাকে বলে জানো না বুঝি? রেস কয় প্রকার? জানি না তো। 2 প্রকার, হিউম্যান রেস আর হর্স রেস। আমরা হিউম্যান রেসের মধ্যে, কিন্তু হর্স রেস না হলে আমাদের চলে না। বুঝতে পারলে? কাঞ্চন ঘাড় নেড়ে বলল, না। তার মানে হিউম্যান রেসে আমাদের বিশ্বাস ক্রমশ কমে আসছে এবং হর্স রেসে বাড়ছে। মানুষ হলেও ঘোড়াকে ফলো করতে আমরা ভালোবাসি। কাঞ্চন এবার ঘাড় নাড়ে। বুঝতে পেরেছি। অর্থাৎ কিনা আমরা ঘোড়ার রাজত্বে বাস করছি, এই তো? একটু আগেই তা টের পেয়েছি। যা ছুটতে হয়েছিল, কিন্তু তখন তো ঘোড়ারাই ফলো করছিল আমাদের। ওহো, তা নয়। ঘোড় দৌড় কাকে বলে জানো না? ঘোড় দৌড়ে বাজি যেতে শোনোনি? ও, ঘোড় দৌড়, হ্যাঁ শুনেছি। বাবা বলেন ওতে বাজি ধরে মানুষ ফতুর হয়ে যায়। ও খেলা ভারী খারাপ। আমার দাদামশাইরা খুব বড় লোক ছিলেন, কিন্তু ঘোড় দৌড়ে ফতুর হয়ে গেছেন। বরাত খারাপ থাকলে এমন হয়। আমার কপাল খুব ভালো, আমি তো প্রায়ই জিতি। এই যে এসে পড়েছি।
ওই হচ্ছে রেস কোর্স, দেখছো কীরকম লোকের ভিড়। আমি ভেতরে চললুম, ঘণ্টাখানেকের মধ্যেই আসবো। তুমি এই গাড়িতেই বসে থাকো, চলে যেও না যেন। যা দরকার হয় শোফারকে বলো। চারিদিকে লোক, কেবল লোক। অনেকখানি জায়গা ঘিরে গোল হয়ে লোকগুলো যেন অনেক দূর পর্যন্ত চলে গেছে। তখনও কত লোক আসছে, লোক আসার আর বিরাম নেই। কাঞ্চনের সম্মুখ দিয়ে অনেকগুলো অতিকায় অশ্ব চলে গেল। এইগুলোই বুঝি রেসের ঘোড়া? শোফারকে 3-4 বার প্রশ্ন করল, কিন্তু সে তার একটা কথারও জবাব দিল না। তার দিকে তাকালো না পর্যন্ত, যেন তাকে গ্রাহ্যই করল না। কাঞ্চনের ভারী রাগ হলো, কিন্তু রেগে আর কি করে। তার ভারী ইচ্ছা হলো ভেতরে গিয়ে ঘোড়দৌড় ব্যাপারটা সচক্ষে দেখে, কিন্তু কি নিয়মকানুন কিছুই জানে না তো, তাকে কি যেতে দেবে? সোফার ব্যাটা যে একেবারে মৌনব্রত নিয়ে বসেছে। অনেকক্ষণ বাদে ভদ্রলোক ফিরে এলেন, হাতে নোটের তাড়া। মোটরে উঠে প্রথমেই এক চোট খুব হেসে নিলেন। আজ একেবারে আপসেট, ভারী জিতেছি। তোমার টিপ ভারী ফুলে গেছে। তুমি মাকে খুব ভালোবাসো না? তোমার মাতৃভক্তির জোরেই জিতে গেলাম। মাই মাদার জিতবে কেউ ভাবেনি। 10 টাকায় 457 টাকা, একেবারে রেকর্ড পেমেন্ট। আমি বললুম বলে জিতল? তা কি হয়? এ তো ভারী আশ্চর্য। আশ্চর্য আবার কি? ছেলেদের মধ্যে ভগবান থাকেন, তাই ছেলেদের কথা ভারী ফলে যায়। তোমার মধ্যে দেবতা আছেন তা জানো? যতদিন ছেলে মানুষ থাকবে ততদিন সেই দেবতা থাকবেন। তারপর যত বড় হবে তত... এই সফার, বাড়ি না, বাড়ি নয়, চ্যাংওয়া। চ্যাংওয়া কি? রেস্তোরাঁ, মানে চীনেদের হোটেল। ভারী চমৎকার সব খাবার দাবার। চপ, কাটলেট, ফাউল কারি, ফ্রাইড রাইস, আইসক্রিম। তুমি কখনো সেসব খাওনি? মা বলেন চীনেরা সব আরশোলা খায়, আর নেংটি, ইঁদুর। ওসব বাজে কথা, কুসংস্কার। চীনেরা আমাদেরই মতো সভ্যজাত। সভ্য লোকে কখনো ওসব খেতে পারে? চ্যাংওয়া নামটা যেন কীরকম। হ্যাঁ, ওদের নামগুলোই খারাপ, আর সব ভালো। আচ্ছা, চ্যাংদোলা এটাও চীনের কথা নয় কি? আমি তখনই জানতাম। আমি পালিয়ে আসতুম বলে পড়ুয়ারা আমায় ছোটবেলায় চ্যাংদোলা করে পাঠশালে নিয়ে যেত। আমার যা খারাপ লাগতো। এখন বুঝতে পারছি ওটা চীন দেশের ব্যাপার। ভদ্রলোক হাসতে হাসতে বললেন, ঠিক ধরেছ তুমি। এখন নামো, আমরা এসে পড়েছি। সারি সারি কাঠের কামরা চলে গেছে। পাশ দিয়ে যেতে যেতে পর্দার ফাঁকে কাঞ্চন দেখতে পেলে প্রত্যেক কামরায় লোক খাচ্ছে। কোনোটাতে বাঙালি ভদ্রলোক, বাঙালি মেয়ে ছেলে, আবার কোনোটাতে সাহেব মেম। কাঞ্চনরা একটা কামরায় গিয়ে বসল। ভদ্রলোক ডাকলেন, বয়। একজন উর্দি পরা লোক এলো, তাকে খাবারের তালিকায় দাগ দিয়ে দিলেন। কাঞ্চন জিজ্ঞাসা করল, ওই লোকটার নাম কি বয়? এরকম নাম কেন? ও কি চিনে? ও তো মনে হলো যেন আমাদের হোটেলে যারা খাবার পরিবেশন করে তাদের বয় বলে। যে বয় মানে বালক, ও সে বয় নয়, ও হচ্ছে সে বয়ের বাবা। ছুরি কাঁটা দিয়ে গেল, সঙ্গে সঙ্গে নানা রকম খাদ্যও এসে উপস্থিত। ভদ্রলোক ছুরি কাঁটা চালাতে লাগলেন। কাঞ্চন হটবার ছেলে নয়, সেও ছুরি কাঁটা ধরল, কিন্তু খানিক বাদেই দেখলো ও দিয়ে খাবার ধরা যায় না, কিন্তু প্লেট ওল্টাবার পক্ষে ওগুলোই যথেষ্ট। তখন ছুরি কাঁটা পরিত্যাগ করে হাতকেই এ বিষয়ে প্রাধান্য দেওয়া সমীচীন মনে করল। এক একটা খাবারের এক এক রকম স্বাদ, আর কেমন সব রহস্যময় নাম। আইসক্রিম জিনিসটাই কি চমৎকার! কাঞ্চনের যেন জন্ম সার্থক হয়ে গেল। অনেকক্ষণ পরে আহারাদি সমাধা হলে পর ভদ্রলোক এক তাড়া নোট কাঞ্চনের হাতে দিয়ে বললেন, জিতলে তোমাকে অর্ধেক দেব বলেছিলুম, এগুলো তোমার। 40খানা 100 টাকার আর 100খানা 10 টাকার নোট আছে, মোট 5000। এই নাও ধরো, এই হ্যান্ড ব্যাগে রাখো। ব্যাগটাও তোমায় দিলুম। কাঞ্চন বিস্ময়ে হতবাক। কি ভাবছ? বর্ধমান লাইনের গাড়ি হাওড়া থেকে কখন ছাড়ে? বাড়ি যাবে? অনেক গাড়ি আছে, তবে শেষ গাড়ি ছাড়ে বোধহয় রাত 11টায়। সেটাতে চাপলে ভোরবেলায় বাড়ি পৌঁছবো। তবে বর্ধমানে গাড়ি বদলাতে হবে। টাকাগুলো দিয়ে কি করবে? কত কি কিনবো। রিস্ট ওয়াচ, ফাউন্টেন পেন, সাইকেল, জামা, জুতো, কাপড়, পোশাক, মন্টুর জন্য বল, ন্যাপলার জন্য খেলনা, মোটর গাড়ি, এইসব।
আর মার জন্য যত বিলাসিতার জিনিস। এসব কিনেও অনেক টাকা থাকবে, তা দিয়ে কি করবে? মাকে দেব। বেশ বেশ, ভালো কথা। তা তুমি তো দোকানে দোকানে ঘুরে এ সমস্ত কিনতে পারবে না। আমার এক জানা লোক আছে, সে অর্ডার সাপ্লাইয়ের কাজ করে। চলো তোমাকে তার কাছে নিয়ে যাই। সেই সমস্ত কিনে বেঁধে চেঁধে স্টেশনে গিয়ে বুক করে দেবে, তোমাকে টিকিট কেটে গাড়িতেও তুলে দিয়ে আসবে। সেদিন রাত 11টার সময় কাঞ্চনকে হাওড়া স্টেশনের একটি ফার্স্ট ক্লাস কামরায় দেখা গেল। তখন গাড়ি ছাড়বার সামান্য মাত্র দেরি। অর্ডার সাপ্লায়ার লোকটি মালের রসিদ কাঞ্চনকে দিয়ে বলল, সাইকেল ইত্যাদি সমস্ত জিনিস এই গাড়িরই লাগেজ ভ্যানে চলল। স্টেশনে নেমে এই রসিদ দেখিয়ে খালাস করে নেবেন। আর মার জন্য কাশ্মীরি শাড়ি, জ্যাকেট, গন্ধতেল, এসেন্স, নতুন গুড়ের সন্দেশ ইত্যাদি সব কিছু ওই সুটকেসটায় দিয়েছি। ওটা তো আপনি নিজের কাছেই রাখবেন বললেন। সাইকেলটার পার্টস আর খুলিনি, কাঠের ফ্রেমের মধ্যে সাবধানে দিয়েছি। স্টেশনে নেমে কুলিদের দিয়ে ফ্রেম খুলে ফেলে তখনই চালানো যাবে। ফুল পাম্প করা আছে। আর কি? আর কিছু না, তবে একটা কথা। কিছুক্ষণ ইতস্তত করে কাঞ্চন দুখানা 100 টাকার নোট বার করল। আপনার কাছে কিছু চাই না, আমার কমিশন আমি দোকানদারের কাছ থেকে পাবো। না, আপনাকে দিচ্ছি না। আচ্ছা, কলকাতা শহরে কতগুলো ভিখিরি আছে বলতে পারেন? 200? 500? কাঞ্চন আরও 3খানা নোট বার করল। তা হবে কেন বলুন তো? এই টাকাগুলো রাখুন। আপনি কাল একটা মোটর ভাড়া করে একটু কষ্ট করে সমস্ত কলকাতা ঘুরবেন। আপনার চোখে যেখানে যে ভিখিরি পড়বে একটি করে টাকা তাকে দেবেন। টাকা রেখে দিন, এই বাজে খরচ কেন? বেচারারা পেট ভরে খেতে পায় না, রাস্তার পাত কুড়িয়ে খায়। আমার টাকায় তবু একদিন ভালো মন্দ ইচ্ছামতো খাবে। চিরদিনের দুঃখ তো আমি ঘোচাতে পারবো না। আচ্ছা, দিন তবে। এ অপব্যয় কিন্তু। ছেলে মানুষ আপনি, টাকার মূল্য বোঝেন না। গাড়ি ছেড়ে দিল। নমস্কার, আমার নাম ঠিকানা তো বলেছি। যখন যা দরকার হয় দয়া করে আমাকে লিখবেন, খুব সযত্নে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই লিখব। নমস্কার। সুদূর বিস্তৃত প্রান্তরের মধ্যে দিয়ে হুস হুস করে গাড়ি চলেছে। একখানা কামরায় কাঞ্চন একা। জানলায় মাথা রেখে বাইরের অন্ধকারের দিকে চেয়ে কাঞ্চন ভাবছে। মার কথা, বাবার কথা, ন্যাপলা ও মন্টুর কথা, মিনির কথা, কনকের কথা। কোথায় রইল কনক, কোথায় বা মিনি? তাদের নাম জানল শুধু, কিন্তু ঠিকানা জানে না। কোনো দিন কি এ জীবনে আর দেখা হবে তাদের সঙ্গে? ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়েছে। টিকিট চেকারের ডাকে যখন ঘুম ভাঙল তখন ভোর। এ কি বর্ধমান? এখানে গাড়ি বদলাতে হবে? বর্ধমান অনেকক্ষণ ছাড়িয়ে এসেছে। টিকিট দেখি। এই স্টেশনে নামতে হবে। একটু পরেই একখানা ডাউন গাড়ি আসবে, সেই গাড়ি বর্ধমান যাবে। গার্ডকে তোমার আগে বলে রাখা উচিত ছিল, তাহলে বর্ধমানে নামিয়ে দিত। ওভার ক্যারেড হয়ে তাহলে এই অসুবিধা পোহাতে হতো না। যাক, যা হবার হয়ে গেছে। নরম গদিয়াটা বিছানায় শুয়ে ভারী ঘুমিয়ে পড়েছিলাম। কোথা দিয়ে রাত কেটেছে টের পাইনি। আচ্ছা, এই ডাউন গাড়িতে চাপলে আমার বাড়ির স্টেশনে কখন পৌঁছবো? এই দুপুর নাগাদ। বর্ধমানে নিশ্চয়ই করেসপন্ডিং ট্রেন পাবে, তবে বোধহয় ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। সেই সময় রেস্টুরেন্ট কারে খেয়ে দিয়ে নিতে পারো। কাঞ্চন যখন তার বাড়ির স্টেশনে পৌঁছলো তখন দুপুর পেরিয়ে গেছে। সেদিন গাড়ি একটু লেট ছিল। রসিদ দেখাতেই স্টেশন মাস্টার বললেন, এসব মাল তো আজ সকালের গাড়িতে এসে পড়ে রয়েছে। তুমি বুঝি গাড়ি বদলাবার সময় গাড়ি ধরতে পারোনি? প্রায় সেই রকম। দেখুন, আমি শুধু আমার সাইকেলটা এখন নেব। বাকি জিনিসপত্র পরে লোক এসে নিয়ে যাবে, কিংবা আপনি যদি একটা কুলি দিয়ে পাঠিয়ে দেন তাই দেব, বলে স্টেশন মাস্টার তার টিকিটখানি নিয়ে চলে গেলেন। কাঞ্চন সাইকেলটার প্যাকিং খুলে পিছনের ক্যারিয়ারে সুটকেসটাকে শক্ত করে বাঁধল। তারপর সাইকেলে চেপে কাঞ্চন বোঁ বোঁ করে তার বাড়ির দিকে পাড়ি দিল। 19। বাড়ি পৌঁছে কাঞ্চন একবার ভালো করে চারিদিক চেয়ে দেখল। কেউ কোথাও নেই। চাকরটাকেও দেখতে পেল না। সাইকেলটাকে বাইরে রেখে পা টিপে ভেতরে গেল।
মন্টু, ন্যাপলা এরা গেল কোথায়? হয়তো পাড়ায় কোথাও খেলতে গেছে। মা? ওই যে মা, একটা বই হাতে নিয়ে। ঘুমোচ্ছেন নাকি? না, জেগেই আছেন যে। কাঞ্চনকে দেখে মা আনন্দে চেঁচাতে যাবেন, কাঞ্চন তাঁর মুখ চেপে ধরল। মা চুপ! বাবা কোথায়? উনি খেয়ে দিয়ে ঘুমোচ্ছেন। বেঁচেছি তাহলে। তোর ওপর ওর আর রাগ নেই। তুই চলে যাওয়াতে ওর মন খারাপ হয়ে গেছে। কদিন ভালো করে খেতে পর্যন্ত পারেননি। আমি তো কেঁদে বাঁচি নে। কোথায় ছিলি তুই? তোর জন্য আশপাশের গাঁ সব তোলপাড় হয়ে গেছে। তোর ক্লাসের সব ছেলের বাড়ি। আমি বুঝি এখানে ছিলুম? আমি যে কলকাতায় গেছিলুম। কলকাতায়? অবাক করলি। পয়সা পেলি কোথায়? অমনি। আমার কি কোথাও যেতে পয়সা লাগে? কত টাকা রোজগার করে আনলুম তোমার জন্য। মার যেন বিশ্বাস হয় না। অতটুকু ছেলে কাঞ্চন, সে করবে টাকা রোজগার? বিশ্বাস হচ্ছে না? এই দেখো সোনার হাতঘড়ি, এই দেখো ফাউন্টেন পেন, এইটের দামই 15 টাকা। কেমন নতুন ফ্যাশনের জুতো দেখো। তাই তো। মা একেবারে অবাক। কিন্তু তোর গায়ে এ কি মনি? চটের মতো জামা কাপড় পরেছিস, এ তোকে মানাচ্ছে না। এ বুঝি চট? তুমি হাসালে মা। এ যে খদ্দর। খদ্দর পরলে ভদ্দর হয়, মহাত্মা গান্ধী বলেছেন। গান্ধীকে জানো? খুব মহৎ লোক, বয়সে খুব বড়, তবু যেন ছেলেদের মতো মন। তা হোক, তবু এই কাপড় তোর গায়ে সাজে না। তোর জন্য আমি সিল্কের জামা, তাঁতের কাপড় আনিয়ে রেখেছি। বা, আমি যে প্রথমে ওইসব কিনেছিলুম, কিন্তু ভেবে দেখলুম ওর চেয়ে খদ্দর ভালো। কনক মোটা খদ্দর পরে, আমিও তাই পরলুম। আমার সেই জামা কাপড়গুলো ট্রাঙ্কে তোলা আছে, বিনোদের জন্য এনেছি, ওকেই দিয়ে দেব। কনক কে? আমার বন্ধু। তার কথা তোমায় রাত্রে শুয়ে শুয়ে গল্প করব। তার কথা, মিনির কথা, কলকাতার ভোজের কথা। হ্যাঁ, তোমার জন্য আমি চমৎকার সন্দেশ এনেছি। তুমি যে লুচি দিয়ে খেতে ভালোবাসো, ট্রাঙ্কে আছে, খেয়ে দেখো। গাঙ্গুলির সন্দেশ তার কাছে কোথায় লাগে। আমার জন্য তো সন্দেশ আনলি, তোর বাবার জন্য কি এনেছিস? বাবার জন্য আর কি আনবো? কেবল একটা সোনা বাঁধানো ছড়ি। জানি ওটা কোনদিন আমার পিঠেই ভাঙবে, তবু আনলুম। আর মন্টু, ন্যাপলা, ওদের জন্য বল, ব্যাট, ট্রাইসাইকেল, কত রকম খেলনা, পুতুল, মোটর গাড়ি, কত কি। তোমার জন্য কত গল্পের বই এনেছি, সেসব ট্রাঙ্কে আছে। 3টে বড় বড় ট্রাঙ্ক বোঝাই কত জিনিস। স্টেশন মাস্টার কুলি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। এত টাকা পেলি কোথায়? সে তোমায় সব রাত্রে বলবো। ধরে নাও না কেন ভগবান আমায় দিয়েছেন, এমন কি হয় না? তা হয়। কলকাতার কোথায় বেড়ালি? কি দেখলি? চিড়িয়াখানা, পরেশনাথের মন্দির, শিবপুরের বাগান, এসব দেখেছিস? না, সময় পাইনি। তাছাড়া কোথায় যে ওগুলো আছে জানতুমও না। এত তো হেঁটেছি, কোনোদিন পথের ধারেও পড়েনি। পড়লে কি আর না দেখে ছাড়তাম? তবে এমন একটা জায়গা দেখে এসেছি যা কলকাতা গিয়েও লোকে দেখতে পায় না। কি জায়গা রে? রেস কোর্স। সেখানে ঘোড় দৌড় হয়। সেসব রাত্রে বলবো, ভারী মজার গল্প। এখন একটা কথা শুনবে? তোমার পায়ে পড়ি মা। বলে কাঞ্চন সুটকেস খুলে শাড়ি, জ্যাকেট ইত্যাদি বার করে। এইগুলো তোমায় পরতে হবে মা। এখন? হ্যাঁ, এখনই। আমি দেখব। ছেলের আবদার, কি করেন? মাকে পড়তে হলো। কাঞ্চন বললে, বাহ, তোমাকে কি চমৎকার দেখাচ্ছে মা। সত্যি। এইবার এই জিনিসটা মুখে মাখো দেখি। এটার নাম হিমানি, একরকম স্নো। এইবার তুমি এই কৌচটায় বসো, আমি তোমায় পুজো করব, অঞ্জলি দেব। কাঞ্চন নোটের তাড়া নিয়ে মার দিকে ছুঁড়ে দেয়। বৃষ্টির মতো চারিদিকে নোটগুলো ছড়িয়ে পড়ে। মা দুই চক্ষু বিস্ফারিত করে চেয়ে থাকেন, তাঁর মুখ থেকে কথা বেরোয় না। কোত্থেকে এত টাকা পেলুম ভাবছো? সে তোমাকে এক কথায় বোঝাতে পারবো না। আগে বলো দেখি, রেস কয় প্রকার? 2 প্রকার, কিন্তু সে বোঝাতে অনেকক্ষণ লাগবে। বিশু কাকা যেমন লটারিতে অনেক টাকা পেয়েছিল না, আমি একরকম তাই পেয়েছি। না না, ওগুলো কুড়িয়ে থাকো না, অমনি চারিদিকে ছড়িয়ে থাক। তুমি মাঝখানে বসে থাকো মা। মা হতভম্ব হয়ে বসে থাকেন। মা, একটা কথা বলবো? তোমার কোলে একটু বসবো। আমি বড় ভারী হয়ে গেছি, তোমার লাগবে কিন্তু। কাঞ্চন গিয়ে মার কোলে বসে, মার গলা জড়িয়ে ধরে।
মা কাঞ্চনের কপালে একটা চুমু খান। কাঞ্চন মার বুকে মুখ লুকায়। মার চোখ দিয়ে জল পড়ে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org GOLPOKOTHARASOR.org